বিশ্বকাপের আসরে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ হাইতির বিপক্ষে নেইমার জুনিয়র থাকবেন না, এটা এক প্রকার নিশ্চিত। শুরুর একাদশে রাফিনহা দিয়াজের না থাকা নিয়েও একটা শঙ্কা তৈরি হয়েছে, তার কারণ তার পায়ে ফোসকা পড়েছে। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি তিনি না থাকেন তাহলে এই একটা কারণের হয়তোবা রাফিনহা দিয়াজকে আমরা সেরা একাদশে দেখতে নাও পারি। হাইতির বিপক্ষে যে ম্যাচ, এই ম্যাচটা ব্রাজিলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা এই মুহূর্তে তোলাটা খুবই অবান্তর হবে। তার কারণ প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় থেকে ব্রাজিল অনেকটা দূরে ছিল এবং দ্বিতীয় ম্যাচে যদি জয় না পায় তাহলে বিশ্বকাপ যাত্রা কতটা কঠিন হয়ে যাবে ব্রাজিলের জন্য সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে একটা সুসংবাদ আমি আপনাকে দিতে চাই, সেটা হলো হাইতি প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার কারণে এই ম্যাচ তাদের জন্য এক প্রকার জেতাটা অপরিহার্য হয়ে গেছে। কেন অপরিহার্য বললাম? এই ম্যাচ যদি হেরে যায় তাহলে তাদের ঝুলিটা একেবারেই জিরো হয়ে যায়, বিশ্বকাপের আসরটা অনিশ্চিত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কেননা এরপরের ম্যাচ আবার মরক্কোর বিপক্ষে। তার মানে বোঝা গেল হাইতি ব্রাজিলের বিপক্ষে বাস পার্কিং করে খেলার যে একটা প্রবণতা ছোট ছোট দলের মধ্যে দেখা যাচ্ছে, সেটা অন্তত পক্ষে দেখা যাবে না। দ্যাটস মিন ওপেন ফুটবল যদি হয় ব্রাজিলের জয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এই দৃষ্টিকোণ থেকে। তার কারণ প্রথম ম্যাচ জয়হীন, পরের ম্যাচ ব্রাজিলের জন্য অনেকটা জিততে হবে, এটাই এক প্রকার অপরিহার্য ইস্যু। এখন এই জায়গায় ব্রাজিলের একটা ব্যাপার ভালো করে মাথায় রাখতে হবে যে হাইতির বিপক্ষে শুধু আমাদের জয় না, বরং একটু প্রত্যাশিতভাবে বেশি গোলের জয়টাই আসলে খুবই প্রয়োজন। তার কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হইলে এই ম্যাচটায় একটু বেশি স্কোর করে নিজেদের জায়গাটা একটু পাকাপোক্ত করে রাখতে হবে। এরপরে যে ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, সেখানে যদি ছোট ব্যবধানেও জেতা হয় তাহলে খুব একটা প্রভাব পড়বে না। আশা করা যায় যে ব্রাজিল গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে। আর যদি কোনোভাবে গ্রুপ রানার আপ হয় তাহলে পরের রাউন্ডে যেই একটা শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলকে ফেস করতে হবে। এবার এক্সপেক্টেড লাইন আপ নিয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে এই জায়গাটায় রাফিনহা দিয়াজের যে ব্যাপারটা আপনাকে বলেছি সেইটা ছাড়া স্কোয়াডের 3টা পরিবর্তন নিয়ে মোটামুটি আগে ভাগে আমরা কম বেশি মিডিয়ার থ্রুতে হোক বা বিভিন্ন জায়গায় নজর দিয়ে আমরা মোটামুটি এটা জানতে পেরেছি। এখন শেষ সিদ্ধান্তটা কার্লো আনচেলত্তি নেবেন। ফরমেশনগত দিক দিয়ে কয়েকটা মিডিয়া কয়েকভাবে সংবাদ প্রকাশ করেছে। কেউ কেউ বলছেন 4-2-4 অ্যাটাকিং লাইনে খুব বেশি পরিবর্তন আনতে পারেন কার্লো আনচেলত্তি। আবার শেষ মুহূর্তে এসে কোনো মিডিয়াটা বলছে যে 4-2-3-1 এই ধরনের ফরমেশনেও যেতে পারেন কার্লো আনচেলত্তি। ফরমেশন যেটাই হোক, এক্সপেক্টেডলি পরিবর্তনের জায়গাটা হয়তোবা আপনি এতক্ষণে ধরে ফেলেছেন, সেটা হলো ইবানেজের জায়গায় আপনি দানিলোকে দেখতে যাচ্ছেন। রাফিনহা দিয়াজ যদি না থাকে তাহলে ওই জায়গায় এন্দ্রিক অথবা রায়ান, এই দুইজনের কাছে একটা অন্যরকম সুযোগ চলে আসবে নিজেদেরকে সর্বোচ্চ লেভেলের প্রমাণ করার, যে আমি স্টার্টিং 11-এ থাকার যোগ্য। এটা যদি চলে আসে তাহলে যে কোনো একজনকে আপনি অন্ততপক্ষে দেখতে পাচ্ছেন। এখন এন্দ্রিককে চান নাকি রায়ানকে চান, এই বিবেচনাটা আপনার উপরে ছেড়ে দিলাম। আপনি কেন এন্দ্রিককে চান বা কেন রায়ানকে চান আপনি বিস্তারিত লিখতে পারেন। ফরওয়ার্ড লাইনে যে পরিবর্তনটা, এটা আসলে প্রত্যাশিত। প্রথম ম্যাচে আপনার ইগোর থিয়াগোর কাছ থেকে যে ধরনের পারফরমেন্স ব্রাজিল ভক্তরা আশা করেছিল সেটা না পাওয়ার কারণে ধরে নেওয়া যাচ্ছে যে এই ম্যাচে ম্যাথুস কুনহা স্টার্ট করতে পারেন। যদি করেন তাহলে অন্যরকম একটা মিশেল আমরা দেখতে পাবো। সেটা হলো ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাথুস কুনহার সাথে সম্পর্কটা কেমন হয় এবং এই দুজনের লিঙ্ক আপ বা সিনক্রোনাইজটা কেমন হয়, এটা দেখার খুব বেশি জরুরি হয়ে পড়েছিল এবং এটা আপনার অন্ততপক্ষে দেখা যাবে ব্রাজিল বিশ্বকাপে কেমন করবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ গোল স্কোরিং জোন থেকে যদি গোল পাওয়া না যায় তাহলে সেটা ব্রাজিলের জন্য খুবই দুঃখজনক একটা ইস্যু হয়ে থাকবে। মিডফিল্ডে ক্যাসিমিরোর জায়গায় ফ্যাবিনহোকে বিবেচনা করলে কি খুব বেশি ক্ষতি হতো? দেখুন, প্রথম ম্যাচে ক্যাসিমিরোর কাছ থেকে যে ধরনের পারফরমেন্স আমরা আশা করেছিলাম, সবাই আশা করেছিল, সেই পারফরমেন্সটা তার কাছ থেকে পাওয়া না যাওয়ার কারণে আপনি হয়তো বা এই মুহূর্তে অনেকটা ব্যথিত হতেই পারেন। তার কারণ যে ক্যাসিমিরো সুলভ যে আচরণটা সবাই দেখতে চায় সেটা না পাওয়াটা যেমন দুঃখজনক, একই সাথে মিডফিল্ডের যেই রসদটা আসলে ব্রাজিল ভুগতেছে সেই জায়গাটা যদি এই ধরনের স্লো ফুটবল খেলা হয় তাহলে দলের জন্য অনেকটা ব্যাক পেইন তৈরি হয় এই জায়গাগুলোর কারণে। এখন হয়তো বা কার্লো আনচেলত্তি ক্যাসিমিরোকে এই জায়গাটায় আরেকবার চেষ্টা করে দেখতে পারেন। তবে সমাধানের কথা যদি আপনি বলেন তাহলে সেই ফ্যাবিনহোর উপরেই আপনার দিন শেষে ভরসা করতে হচ্ছে। কেননা প্রথম ম্যাচে ফ্যাবিনহো নামার পরে মিডফিল্ডের যে একটা মোটামুটি সমন্বয় সেটা মোটামুটি চোখে পড়েছিল।
ব্রাজিলের এই ম্যাচটা থেকে আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশার জায়গা হলো ডিফেন্সের সলিডিটি এবং মিডফিল্ডের যে সমস্যা, এই সমস্যাটা চিরতরে এখান থেকে শেষ হওয়া দরকার। ডিফেন্সের সলিডিটির জায়গাটা হলো যে গ্যাব্রিয়েল মেঘালাস এবং মার্কুইনহোসের মধ্যে যেই একটা ফাটল আমরা দেখতে পেরেছিলাম, সেটা হলো আপনার মরক্কোর বিপক্ষে, যে একটু উপরের দিকে উঠে যাওয়ার কারণে হুট করে কাউন্টার অ্যাটাকে দুজনেই মোটামুটি মিস করেছিলেন। এখন এই মিসিং এর জায়গাটা অবশ্যই এখন থেকে সমাধান হইতে হবে এবং মিডফিল্ডে ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারাইজের কাছ থেকে যেই ধরনের প্রত্যাশিত বা এক্সপেক্টেড আপনারা পারফরমেন্স আশা করেন, সেইটা আসলে এই মুহূর্তে তাদের দেখানো উচিত এবং একই সাথে পুরো সিজনটা অর্থাৎ বিশ্বকাপের এই আসরটা মিডফিল্ডে যেন আর খুব বেশি নাড়াচড়া করা না লাগে, সেটার একটা ক্লিয়ার মেসেজ কার্লো আনচেলত্তি যেন পেয়ে যান, এটা আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা থাকবে। যদি আমাকে প্রশ্ন করেন যে কটা গোল হতে পারে, আমি ব্যক্তিগতভাবে কখনো প্রেডিকশনে যাই না, তবে আজকের ম্যাচটায় আমাকে যদি প্রশ্ন করেন তাহলে উত্তরটা এভাবে দিতে চাই, গোল খুব সম্ভবত 2, 3, 4 এরকম, মানে বেশি গোল হবার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ব্রাজিলের এই স্কোয়াডে আপনি ভিনিসিয়াস জুনিয়রকে মেইন ম্যান হিসেবে বিবেচনা করবেন অবশ্যই, কিন্তু অন্যান্য সাইডে যারা খেলবেন তাদের কাছ থেকে যদি প্রত্যাশিত পারফরমেন্স এবং প্রত্যাশিত সাপোর্ট যদি না পাওয়া যায়, তাহলে ব্রাজিলের জন্য বিশ্বকাপ যাত্রাটা আসলেই দুঃখ হবে। আর নেইমার ফিরে আসলে অবশ্যই ব্রাজিল জাতীয় দলে কিছুটা ভারসাম্য ফিরে আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। হাইতির বিপক্ষে ম্যাচ ব্রাজিল জিতবে, জেতার বিকল্প অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই। আপনারা এই ম্যাচ নিয়ে আপনাদের প্রত্যাশা, মানে প্রেডিকশন, একই সাথে কোন কোন জায়গায় কি কি পরিবর্তন হতে পারে বলে আপনারা মনে করেন জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।